গণ অভ্যুত্থানের কারণে মাঠ প্রশাসনের কাজ ব্যাহত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নতুন বছরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজে কর্মে আরও গতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ দেশের সকল বিভাগীয় কমিশনার ও কয়েকটি জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স কালে তিনি এমন আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার যে সুযোগ সবার সামনে এসেছে তা কাজে লাগানোর জন্য আহ্বান জানান তিনি। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের মেধা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই দেশের নাগরিক হিসেবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এ সময় তিনি গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা। অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করেন ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তি বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল। এজন্যই গুমের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। 2019 সালের 9 এপ্রিল থেকে 2024 সালের 7 অগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা। এগুলো নিয়ে ওনারা অ্যাডভোকেসি করতেন। এই কারণে শেখ হাসিনা বাই নেম মাইকেল চাকমাকে চিনতেন এবং একটা জনসভায় সেই সময়ে স্পেসিফিক্যালি হুমকি দিয়েছিলেন যে এইখানে যারা ওনার জনসভায় সমস্যা করেছে অথবা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন অথবা আদিবাসী অধিকার নিয়ে যারা কথা বলে তাদেরকে উনি দেখে নেবেন। এবং সাবসিকুয়েন্টলি এর কিছুদিন পরে মাইকেল চাকমাকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তুলে নেওয়া হয় এবং 5 বছর পর্যন্ত আয়নাগরে রেখে পরবর্তীতে জুলাই অগস্ট বিপ্লবের পরে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্ত, কাউকে জোর করে নির্বাচনে আনার সুযোগ নির্বাচন কমিশনের নেই। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন এ সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সিইসি বলেন, বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামীতে কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ 3-4টি দলের অংশগ্রহণ রাজনৈতিক ও আদালতের ওপর নির্ভর করছে। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। নানা অজুহাতে লোকসান দেখিয়ে খুলনা জুট মিলগুলো একে একে দখল করেছিলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। একা নয়, পুরো পরিবারকে দখল বাণিজ্যে কাজে লাগিয়েছেন তিনি। রাতারাতি বনে গিয়েছেন শত শত কোটি কোটি টাকার মালিক। এছাড়া হাজারো একর জমি দখল, নিয়োগ বাণিজ্য টেন্ডার সহ আরও নানা অভিযোগ তার বিরুদ্ধে। 5 অগস্টের পর আত্মগোপনে চলে গেলে অনেক ব্যবসায়ী ফিরে পেয়েছেন তাদের মিল জমি জমা।
আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। আমি যে গাড়িতে চড়ি ওই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান সাদাসিধে এ চেহারার ভিতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর রূপ। প্রতিমন্ত্রী থাকাকালে খুলনায় একচ্ছত্র আধিপত্য ছিল, বিশেষ করে জুট মিলগুলো ছিল তার কুনজরে। মুন্নুজান একা নয়, তার পরিবারের সদস্যরা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শ্রমিকদের কথা না ভেবে নানা মিথ্যে অজুহাতে লাভজনক জুট মিলগুলো 2020 সালে বন্ধ করে দেন তিনি। এরপর শুরু হয় দখল বাণিজ্য। অভিযোগ আছে শ্রম প্রতিমন্ত্রীর ভাই শাহাবুদ্দিন, তার মেয়ে শামীমা সুলতানা, বোনের ছেলে ইয়াসিন সহ পরিবারের সদস্যরা কয়েকটি বেসরকারি পাটকল দখল করে নেয়। তার বিপুল সম্পত্তির খোঁজ পাওয়ার পর অনুসন্ধানে নামে দুদক। মুন্নুজান সুফিয়ান যেহেতু দখল করে আছে, তার একটা ক্ষমতা আছে। আমি তো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অনেক দরখাস্ত দিয়েছি, বাট কোনো ইট উইল ব্রিংস নো ফ্রুট। আজকে যদি এই আওয়ামী লীগ থাকতো আমি এখানে আজও ঢুকতে পারতাম না। মুন্নুজান সুফিয়ান, শাহাবুদ্দিনের বউ, লিঙ্কন সহ আরো অনেকে জড়িত আছে এবং প্রতি মাসে 30 লক্ষ টাকা এখান থেকে নিত। প্রতিমন্ত্রীর পরিবারের এই দখল বাণিজ্যে সহায়তা করেন খুলনা শ্রম অধিদপ্তরের সাবেক পরিচালক মিজানুর রহমান। প্রতিমন্ত্রীর আস্থাভাজনের কারণে পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা পেয়েছেন তিনি। সে হয়েছে মন্ত্রী, এই মন্ত্রণালয়ের মন্ত্রী, এই মন্ত্রণালয়ের মন্ত্রী না সে। আমি হইলাম ডিভিশনাল অফিসার। তো অ্যাজ এ প্রোটোকল হিসাবে তো আমার যাই, আমার মন্ত্রী যদি বলে যে তুমি আমার কথা শোনো, তাহলে আমি কোথায় বসবো? আমি তো অস্বীকার করছি না, আমার তো সে 10 বছরের মন্ত্রী ছিল এই এলাকায়। সম্প্রতি বন্ধ হওয়া পাটকলের শ্রমিকরা মুন্নুজান পরিবারের বিচার দাবিতে বিক্ষোভ করেছে। পরামর্শে আমাদের 5টি জুট মিলে 1টি টাকা এখন বন্ধ দেয়নি। ইতিমধ্যে দুর্নীতি করে অনেক টাকা আত্মসাৎ করেছে, আমাদের জোর করে মিল বন্ধ করে আমাদের বকেয়া দেয়। স্বৈরাচার সরকারের পতনের পর বেগম মুন্নুজান সুফিয়ান, তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক। গণ অভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য নিয়মের বাইরে গিয়ে অপরাধ করেছেন তাদের বিচার হবেই উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা কোনো অপরাধ করেনি তারা নির্ভয়ে দায়িত্ব পালন করবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে। আজ দেশের সকল বিভাগীয় কমিশনার ও কয়েকটি জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সকালে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের কারণে মাঠ প্রশাসনের কাজে যে স্থবিরতা এসেছিল তা গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সোমবারই প্রথম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে একযোগে বৈঠক করলেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল বিভাগীয় কমিশনার এবং বেশ কয়েকটি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার জন্য মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই দেশের নাগরিক হিসেবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনূস। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের নিজেদের মানসিকতা ও কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন তিনি। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারেন। যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো আমরা। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই এবং কোনো গোষ্ঠী যেন নিজেদেরকে সংখ্যালঘু না ভাবেন সে বিষয়ে তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
নীলফামারীর দুবাছড়ি মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশে সদর উপজেলায় র্যাবের ক্রস ফায়ারে নিহত লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তর হবে। এরই মধ্যে সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকবেন। জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা বিভাগের শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড সেল 7 দিনের মধ্যে গঠন করা হবে। একই সাথে যোগ্যতার ভিত্তিতে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অনেক ষড়যন্ত্র চলছে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। আর সমন্বয়ক সার্জিস আলম বলেন, শহীদ পরিবাররা কেউ আর্থিক সহায়তা চায় না, চায় শুধু বিচার। একমাত্র তোমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো জানানো, আর আমরা আনসার করব। পারপাসটা কি? যাতে তোমরা বুঝতে পারো, আমরা বুঝতে পারি আমরা একটা পরিবারের সদস্য। পুলিশ যে আছে, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। পুলিশ ওরে গ্রেফতার করলো না কেন? পুলিশ মামলা দিল না কেন? এখানে আমার কিছু করার নাই, খালি ফোন করে বলার আছে, আর কিছুই না। কিন্তু এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে 1050 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হবে 1,38,288 টাকা। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানায় বাসুস। 21 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,32,000 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,13,141 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 92,869 টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম। এর আগে গত 23 ডিসেম্বর সোনার দাম ভরিতে কমানো হয় 1,248 টাকা। কক্সবাজারের টেকনাফে নীলা জাদিমোড়া পশ্চিম পাহাড় থেকে বন বিভাগের 17 শ্রমিক অপহরণের শিকার হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানুদ্দিন। বলেন, নীলা জাদিমোড়া এলাকা থেকে ফরেস্ট সহ 17 জন অপহরণের শিকার হয়। টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, প্রতিদিনের ন্যায় সকালে পাহাড়ে কাজ করতে গেলে 17 জনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ, উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে অপহরণের সংখ্যা বাড়তে পারে। নীলফামারী দুবাছড়ি মাদ্রাসা মাঠে চলছে বিএনপির সমাবেশ। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে র্যাবে ক্রস ফায়ারে নিহত লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়। মূলত 2014 সালে র্যাবে ক্রস ফায়ারে নিহত হন গোলাম রাব্বানী। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার পরিবারকে নতুন বাড়ি উপহার হিসেবে দেয়া হয় তাকে। এছাড়া জুলাই অভ্যুত্থানে রংপুর বিভাগের শহীদ পরিবারের মাঝেও আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বক্তব্য রেখেছেন। জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা চাই না আর কোনো পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক। আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে গোলাম রাব্বানী সহ আমাদের এই গোলাম রাব্বানী সহ সারা বাংলাদেশে যে হাজারো গোলাম রাব্বানী যারা শহীদ হয়েছে, তারা যে কারণে শহীদ হয়েছে, যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে, যেই কারণে, যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য, যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে, সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি,
সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমে আজকে আমরা এখান থেকে যে যার ঘরে ফিরে যাব। আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক গোলাম রাব্বানী সহ হাজার গোলাম রাব্বানী যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, ইনশাআল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। দোয়া করবেন যাতে আমি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি। দোয়া করবেন যাতে এই এলাকায় যেভাবে দেশে থাকতে শীতের সময় এই এলাকায় এসে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারতাম আমি, আবার যেন ভবিষ্যতে সেরকম গম্বল নিয়ে সোয়েটার নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই দোয়াতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুপুরে দিনাজপুরে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে পথসভায় তিনি কথা বলেন। বাংলাদেশ হবে কল্যাণকর রাষ্ট্র, এদেশে কোনো ধর্ম বর্ণ ভেদাভেদ থাকবে না, সকলেই হবে এদেশের সম্মানিত নাগরিক। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে বিচারের নামে হত্যা করেছিল। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই, যেখানে অফিস আদালত কোর্ট কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না, যেখানে কোনো চাঁদাবাজ আর হাত বাড়াবে না, যেখানে কোনো দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমাদের মা বোনেরা তারা ঘরে বাইরে সর্বত্র ইজ্জত এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবেন। মিয়ানমারের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে দমদমিয়া জেটিঘাট এলাকায় সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির সাথেই যোগাযোগ রক্ষা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না, যে কোনো মূল্যে সীমান্তে মাদক প্রতিহতের ঘোষণা দেন তিনি। এর আগে টেকনাফে বিভিন্ন সীমান্ত এলাকা, বিভিন্ন বিওপি ও ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা। ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য বাসনা মল্লিককে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাইজপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মাইজপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়, গত শনিবার রাতে গণধর্ষণ ও বিষ প্রয়োগে মাইজপাড়া ইউপি সদস্য বাসনা মল্লিককে হত্যার অভিযোগে নিহতের ছেলে রিঙ্কু মল্লিক বাদী হয়ে 4 জনের নামে সদর থানায় মামলা দায়ের করে। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি ফারুক মোল্লার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। 3 জানুয়ারি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানায় ওসি। মাদারীপুর শিবচরে পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা একটি বাসে আগুন লেগেছে। পুলিশ জানায়, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাস শিবচর পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা ছিল। গতরাতে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের লোকজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দুপুরে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপি কথা বলা রাজনীতি নয়, বাস্তবভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলেও জানান শামা ওবায়েদ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম সম্পাদক আবুল হোসেন টিটু সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের নিজস্ব ভবনের দাবি সহ 3 দফা দাবিতে আমরণ অনশন করছেন
3 শিক্ষার্থী। গতকাল দুপুর 3টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে তারা এই আমরণ অনশনে বসেন। শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে প্রায় 14 বছর হলেও মাত্র একটি ক্লাসরুম দিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। গত 11 আগস্ট থেকে ভবনের দাবিতে আন্দোলন করে ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। একই দাবিতে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে অন্যান্য শিক্ষার্থীরা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে নগরীর তারের পুকুর এলাকা থেকে গ্রেফতার করে নগর ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মহানগর ডিবি পুলিশের ওসি তৈমুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তারের পুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতে মাহবুব আলম সোহাগকে উপস্থাপন করা হলে 3টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাকে। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে তারুণ্য উৎসব 2025 শুরু হয়েছে। সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারুণ্য উৎসব উপলক্ষে সিরাজগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। ঝালকাঠিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 1 মাস 20 দিন ব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং 72-এর সংবিধান বাতিল করা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য স্পষ্ট নয় বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার সভাপতি বলেন, ছাত্রদের এমন সিদ্ধান্তে জুলাই গণ অভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্যে ফাটল ধরাবে। এর ফলে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ সুযোগ নেয়ার চেষ্টা করবে। মাহবুব উদ্দিন খোকন বলেন, 72-এর সংবিধান প্রথম সংবিধান। এর মাধ্যমেই ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ স্বীকৃতি পেয়েছে। সময়ের সাথে সংবিধান সবসময় পরিবর্তনশীল। সংবিধান বাতিল করা দেশের জন্য একটি খারাপ নজির হয়ে উঠবে। এতে করে যে সরকার ক্ষমতায় আসবে তারাই নিজেদের সুবিধা মতো সংবিধান পরিবর্তন করতে চাইবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। 71 স্বাধীনতা যুদ্ধ সবারই প্রতিফলন ঘটেছে, সব কিছুর প্রতিফলন ঘটেছিল 72 সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ শোনা দেয়। এইভাবে কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার শব্দটা কেউ ব্যবহার করতে কখনো শুনিনি। তো হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কেন গত 3-4 দিন থেকে তো আমার জানা নেই। এটি হলে জিনিসটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে বাংলাদেশের, আমি মনে করি খারাপ প্রেসিডেন্স হয়ে যাবে। হঠাৎ করে এই বক্তব্যগুলো আসছে কেন সেটাও একটা কোশ্চেন। আমরা তো জুলাই আগস্ট আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম। ঘৃণা স্তম্ভে আবারও আঁকা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি। সেই গ্রাফিতিতে দিনভর জুতা এবং ঝাড়ু নিক্ষেপ করে ঘৃণিত কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। এ সময় দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। মেজবা হাসানের রিপোর্ট। ক্ষোভ আর ঘৃণার বহিঃপ্রকাশ। 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে কতটি ঘৃণিত হয়েছে এই প্রজন্মের প্রতিবাদের ভাষা সেটিই মনে করিয়ে দেয়। ক্ষমতার জৌলুস সময়ে শেখ হাসিনাকে স্মরণ করে রাখতে মেট্রো রেলের স্তম্ভে আঁকা শেখ হাসিনার ছবি। ছাত্র জনতার অভ্যুত্থানের শত সহস্র মানুষকে গুলি করে হত্যা ও পঙ্গু করে দেওয়ার ঘটনায় ঘৃণার প্রতীকে পরিণত হয় শেখ হাসিনা। জৌলুস ছাপিয়ে ব্যঙ্গচিত্রে পরিণত হয় শেখ হাসিনার সেই ছবি, যা রূপ নেয় ঘৃণা স্তম্ভে। 5 আগস্টের 3 মাসের মাথায় ঘৃণাস্তম্ভ মুছে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদে গভীর রাতে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তোপের মুখে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। কি চাই এটা কি আপনি জানেন? এর কথা মতো ক্যাম্পাস চালান। নতুনভাবে আবারও আঁকা হয় ব্যঙ্গচিত্র, নিক্ষেপ করা হয় জুতা, ঝাড়ু আর ক্ষোভের সবটুকু। তারা গুম, লোপাট, দুর্নীতি, টাকা পাচার থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে করে নাই। যে তাদেরকে আমরা যেভাবে উৎখাত করেছি, এই উৎখাত করার পরেই তো আমরা এই ছবিটা এখানে আঁকানো হয়েছিল যে বা যারা এই জুলাই স্পিরিটের সাথে প্রতারণা করবে আমরা তাদের জন্য বিন্দুমাত্র ছাড় দেব না।
ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতি যারা মুছে ফেলতে চায় তাদেরকে খুঁজে বের করার দাবি শিক্ষার্থীদের। প্রশাসনকে এই গোটা ঘটনার দায় স্বীকার করতে হবে। প্রশাসনের তরফ থেকে কোনো কথা স্পষ্ট বলা হচ্ছে না। তারা একবার আমাদেরকে বলে গিয়েছেন যে এটা নাকি তারা হচ্ছে আপনার কি বলে এনএসআই এর চাপে করেছেন। যদি কেউ কোনো প্রক্টর না বোঝেন যে এইটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে তো আসলে তার এখানে থাকার কোনো রকম যোগ্যতা নেই। ফেসিবাদের বিরুদ্ধে এই ঘৃণাস্তম্ভ হয়ে থাকবে কালো অধ্যায়ের ক্ষতচিহ্ন হয়ে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিকেলে নীলফামারীতে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মইনুল হক এবং ইয়াসিন শিথুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন নীলফামারীর লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাব্বানীর পরিবারকে উপহার হিসেবে দেয়া হয় নতুন বাড়ি। এ উপলক্ষে দুবাছড়ি মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় সমাবেশের। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে অধিকার প্রতিষ্ঠায় গোলাম রাব্বানীরা জীবন দিয়েছে, এখনও সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মহতি দিয়েছে। এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা, এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তাই মত পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মার অনেক সহযোগীরা এখনো সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোন পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে রংপুর বিভাগের শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, নীলফামারী, রংপুর। জুলাই গণহত্যার বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে, তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। রাজধানীর নগর ভবনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে দাঁড়াতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। তার মগজটা রাস্তায় ছিটকে পড়ে যায়। আমরা যদি না থাকতাম তখন লাশটাও পেতাম না। ভাই হারানোর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের স্বজনরা। করতে পারি নাই, কোন রকম কিশোরগঞ্জ তারার উপজেলা নিয়ে যায়, ওইখানে কোন রকম দাপন দেয় আমরা। তাদের অভিযোগ, শহীদদের বিচার কাজে এখন পর্যন্ত সক্রিয় কোনো ভূমিকা দেখা যায়নি সরকারের। এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? এই পর্যন্ত ফ্যাসিবাদদের বিচার আমরা পাই নাই, আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এমন স্লোগান সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৭টি শহীদ পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টারা বলেন, হত্যাকারীদের বিচারে সক্রিয় সরকার। কথা বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সংগঠকরাও। যখন
চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না, এই খেলায় পা দেওয়া যাবে না। তারা কেউই আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে না, তাদের একটাই কথা, তারা তার পরিবারের আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। এখন পর্যন্ত প্রায় 700 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। নমিনি খাদিজা বেগম। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয় অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবার সময় একদিন বাড়িয়ে মঙ্গলবার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে কথা বলেন তিনি। তদন্তের স্বার্থে প্রয়োজনে সব আলামতি দেশের বাইরের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান সচিব। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। রোববারের মতো সোমবারও সচিবালয়ে প্রবেশ ছিল সীমিত। সরকারের উপদেষ্টা, সচিব, আইনশৃঙ্খলা বাহিনী ও অগ্নিকাণ্ডের তদন্তের সাথে সংশ্লিষ্ট ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। বাকি সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হেঁটে প্রবেশ করেছেন। এদিন দুপুরের পর গণমাধ্যম কর্মীদের অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়। সচিবালয়ে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেবার কথা থাকলেও একদিন সময় বাড়ানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রধান। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে, সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে, পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে। ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে, তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো। উইল গো টু দি অল লেংথস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা যাবে বলে প্রাথমিকভাবে মনে করেন গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। কতদিন লাগতে পারে ব্যবহার উপযোগী সংস্কার করতে? এটা আসলে সংস্কার পুরোপুরি যখন রিপোর্ট দিবে, অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে, আর প্রতি তলায় 40 থেকে 50টি কক্ষ আছে বলেও জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের 25তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের অডিটোরিয়ামে দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক আয়ুব ভুইয়া এবং এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। সভায় অতীতের ভুল এবং আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আগামীতে কোনো দলের হয়ে পক্ষপাত করবে না প্রেস ক্লাব এবং এর সদস্যরা, এমন প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অতীতে দলীয় সরকারের হয়ে বিতর্কিত সাংবাদিকদের পক্ষপাতমূলক আচরণের নিন্দাও জানানো হয়। এস আলম গ্রুপভুক্ত 8টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস এবং অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এস আলম গ্রুপের বন্ধ 8টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর হতে পারে, তাই ওই হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে দুদক। এতদিন টিসিবির কার্ড নিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, আর সেই ইনসাফ প্রতিষ্ঠায় কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রায় 1 কোটি উপকার ভোগীকে টিসিবি
ইসিবি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কার্ড প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটালাইজড করা হচ্ছে। আগামী কোরবানির ঈদ পর্যন্ত যাতে চাল সহ ভোগ্যপণ্যের সংকট দেখা না দেয় সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। এতদিন পর্যন্ত যে বিভিন্ন রকমের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় যথেষ্ট ঘাটতি ছিল, আমরা এই ঘাটতিটাকে সঠিকত্ব আনার জন্যই আমরা এই প্রচেষ্টাটা চালাচ্ছি। আমরা আশা করি যে রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি, যে ঠিক রমজান কেন্দ্রিক না, আমার চিন্তা ভাবনা এখন কোরবানি ঈদ কেন্দ্রিক, যে ওই পর্যন্ত আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যেন সরবরাহ এবং ঘাটতির একটা সমতা থাকে, যার ফলে একটা প্রতিযোগিতাপূর্ণ মূল্যে বাজারে পণ্য বিক্রয় হয়।